মজিদ মিয়া এতটুকু বলেই থামল। সুফিয়ান কোনো প্রতিক্রিয়া করছে না। ঘরের ভিতর ফারদিনা। সে যদি এমন ঘটনা শোনে নিশ্চয়ই ভয় পাবে বলে ধারণা করল সুফিয়ান। সুফিয়ান ঘরের দিকে আর চোখে তাকিয়ে এরপর মাজিদের দিকে দেখল। এই বিষয়ে আমি দেখছি কি করা যায়। আজকে রাতেই আদিব তালুকদারের সাথে কথা বলবো পাঁচুর বিষয়ে। আপনি বাড়ি ফিরে যান। মজিদ মিয়া মাথা কাত করে সম্মতি জানালো। সে চলে যায়। সুফিয়ান ঘরে প্রবেশ করলো। ফারদিনা একটা বই হাতে নিয়ে উল্টেপাল্টে দেখছে। সুফিয়ান পাশ ঘেঁষে দাঁড়িয়ে বলল, কেউ দেখে ফেলার আগে আপনি চলে যান। আমি তোমার থেকে ছোট। আপনি আপনি কেন করছো? তুমি বলে সম্বোধন করো। তুমি বললে কি হবে? কি আর হবে? আমার শুনতে ভালো লাগবে। সুফিয়ান বলল, তাহলে বলাই যায়। সত্যি? আমি মিথ্যে বলি না। ফারদিনা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, তুমি এত প্রেমের গল্প পড়ো, আচ্ছা বলো তো প্রেম ভালোবাসা মানে কি? ভালোবাসা তোমাকে একা করবে, ভাঙবে, তারপর নতুন করে গড়ে তুলবে। এটাই তোমার কাছে ভালোবাসার মানে? আমি তোমাকে এখনই বলতে পারবো না ভালোবাসার ব্যাখ্যা কি, আপাতত এতটুকুই থাকুক। এখন কেন নয়? প্রেমের সঠিক ব্যাখ্যা দিতে হলে আগে প্রেমে পড়তে হয়। তখনই ঘরে উপস্থিত হয় ঝিলমিল। ও বেশ হন্তদন্ত হয়ে ছুটে এলো। ফারদিনা, অনেক সময় হয়েছে, এখন চলো। কোনো এক অজানা কারণে ফারদিনার এই ঘর থেকে যেতে ইচ্ছে করছে না। ইট পাথরে গড়া প্রাসাদ থেকে মাটির এই পাশের কিঞ্চিৎ ঘরে যেন এক স্বর্গীয় সুখ পাওয়া যায়। কথাটি বলেছিল ফারদিনার দাসী। তার সেই কথার সাথে যেন আজ ফারদিনা মিল পেল। কি হলো, চলো, তাড়া দিল ঝিলমিল। সুফিয়ান বলল, যেতে ইচ্ছে করছে না? ফারদিনা মাথায় আওড়ালো, না। সুফিয়ান চেয়ারের কাঁধের উপর হাতের বল রেখে বলল, আমাকে ভরসা করো। এবারও মাথা আওড়াইল, হ্যাঁ। 2 দিনের পরিচয় কতটা ভরসা করতে পারলে? ফারদিনা 2 হাত দিয়ে দেখালো, অনেকটা। সুফিয়ান এবার একটু নড়ে চড়ে দাঁড়ালো। হাত দুটো ঘষে নিয়ে গরম করলো। এরপর বলল, কতটা ভরসা করো এখনই প্রমাণ হয়ে যাবে। ঝিলমিল, তুমি ঘর থেকে যাও তো। আমার একটু কাজ আছে। বলতেই ফারদিনা ঝিলমিলের হাত ধরে দৌড়ে ঘর থেকে বাইরে চলে আসে। ফারদিনার বয়ের মুখশ্রী দেখে সুফিয়ান সশব্দে হেসে উঠল। সেও ঘরের বাইরে এলো। বারান্দায় খুঁটির সঙ্গে হেলান দিয়ে দাঁড়ালো। ফারদিনা উঠান পেরিয়ে যেতেই পিছন ঘুরে দেখলো সুফিয়ানকে। থমকে দাঁড়িয়ে পড়ল সে। এরপর সুফিয়ানকে লক্ষ্য করে বলল, যখনই তোমার বাঁশির সুর পাবো আমি কিন্তু ছুটে আসবো, অপেক্ষায় থাকবো। জমিদার বাড়ির আঙ্গিনাটা আজ যেন অন্যরকম। সন্ধ্যা নামার আগেই আলোর মালা জ্বলছে বারান্দা থেকে উঠোন পর্যন্ত। প্রাচীনের সিন্দুক থেকে বের করা পিতলের জারবাতি ঝুলছে ছাদের মাঝখানে। ঝিকমিক করছে আলোয়। বাতাসে আতরের গন্ধ। ধূপের ধোঁয়া ধীরে ধীরে মিশে যাচ্ছে জোনাকির জলকানি আলোর সাথে। রাতটা যেন কেমন করে অচেনা হয়ে উঠেছে। বাড়ির চারপাশে নিস্তব্ধতা আজ কেবলই গানের অপেক্ষায়। রশিদ তালুকদার একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য শহরে গেছেন। তার অনুপস্থিতিতেই তার ছেলে রায়ান আদিব সায়েম আজ আয়োজন করেছে এক রাতের রঙ্গমঞ্চ। এক কথায় বলা ভালো, বাইজিদের রাত। মাঝ আঙ্গিনার উপর ঘেরা একটি হলঘর, যেটি একসময় ছিল অতিথিদের জন্য, আজ তার প্রতিটি কোণ সাজানো লাল মখমলে। দেয়ালের গাঁথুনি ঘেরা আলোকমালায় সোনালি ঝলক। ঘরের মাঝখানে কার্পেট পাতা, চারপাশে রূপার গ্লাস, পানীয় আর নানান রকম মিষ্টান্নের পসরা। রায়ান বসে আছে উত্তর দিকের আসনে, গায়ে হালকা সোনালি বেনারসের পাঞ্জাবি, চুলগুলো পেছনে আঁচড়ানো, হাতে ক্রিস্টালের গ্লাসে হালকা রঙের পানীয়, ঠোঁটে স্থির কিন্তু উদাস হাসি যেন মেখে আছে। পাশে ছোট ভাই আরিফ, তার চোখে মৃদু কৌতূহল, যেন এই জগৎ তার কাছে নতুন কোনো স্বপ্নের মতো। সায়েম পানীয় খাচ্ছে, সে যেন সর্বদাই সুখী। আদিব এরকম পরিস্থিতিতে আসতে চায়নি, তাকে জোর করে আনা হয়েছে। সব প্রস্তুত? রায়ান জিজ্ঞেস করলো। কোনো এক দাসী মাথা নিচু করে বলল, জি হুজুর, তারাই এসে গেছেন। হল ঘরের বাইরে তখন পায়ের শব্দ। মেঝেতে আলগোছে বাজছে পায়জামার ঝুনঝুন, আর তার সঙ্গে মিলছে তবলার প্রথম আঘাত। তারপর ধীরে ধীরে প্রবেশ করলো তারা। 3জন বাইজি, যেন রাতের আলোয় ফুটে থাকা রজনীগন্ধার মতো। তাদের পরনে গাঢ় লাল রঙের ব্রোকেড লেহেঙ্গা, হাতে সূচিকর্ম মিরর ওয়ার্ক দ্বারা পূর্ণ। প্রথমে আসলো সায়রা, কপালে লাল টিপ, চুলে গোলাপ গুজা, আরেকজনের চোখে কাজল, ঠোঁটে মৃদু হাসি। তার নাম কাশ্মীরা। তৃতীয় জন, সবচেয়ে তরুণী, হয়তো 20 বছরও হয়নি, তার নাম মেহের। আদিব বেশ অস্বস্তি বোধ করছে, কিন্তু বাকি 3 ভাইয়ের সাথে যোগদান যেন করতেই হলো তাদের মন রক্ষার্থে। রায়ান, আরিফ, সায়েম তারা হাতে পানীয় নিয়ে তবলার শব্দের সাথে সুরের সাথে বলে উঠল, নাচো। বাইজিরা নাচ শুরু করলো। তবলার তালে তালে শরীর দুলে উঠল।
গানের ছন্দে ভেসে উঠল, দূরে কোথাও যাস প্রিয়ে, ফিরে আয় মোর ঘরে। রায়ানের দৃষ্টি চলে গেল মেহেরের দিকে। ঘরের আলোয় যেন তার চোখের দীপ্তি ছিটকে পড়ছে মেঝেতে। ছেলেরা একে একে নিঃশব্দ হয়ে গেল। রায়ানের চোখের পলক ফেলল না। মদ এক চুমুক নিয়ে বলল, গানটা যেন মদের চেয়েও মধুর। আর ওর নাচ, বলে হাসল। বাইজিদের মুখে হাসি, কিন্তু সেই হাসির ভিতরে যেন এক ধরনের শূন্যতা। তার চোখে বাইজিদের শরীর নয়, তাদের চোখের ক্লান্তি ধরা পড়ে। কত রাত এমন কেটেছে, কত দরজায় নাচতে হয়েছে, সে ভাবনাটাই যেন রায়ানকে কেমন করে নরম করে তুলল। তবলার তালে তালে তাদের পায়ের নুপুর বাজে। রায়ানের চোখে রক্তের আভা দেখা দিল হঠাৎ। সে বলল, এই জীবনে আনন্দ বড় স্বল্পস্থায়ী, তাই না আরিফ? আরিফ চুপ করে রইল। তার মনে হচ্ছিল, এই গান, এই হাসি, সব কিছুই যেন চিরস্থায়ী না হলেও এর মতো শান্তি আর কিছুতেই নেই। নাচের মাঝে মেহের একবার তাদের দিকে তাকালো। তার দৃষ্টিতে ক্লান্তি, তবুও সে হাসল। যেমন ফুল ঝরে পড়ে তবুও গন্ধ ছড়ায়। রায়ান গ্লাসে আবার ঢালল মদ। ধীরে ধীরে বলল, এই রাতে কোনো সুখ নেই, শুধু আনন্দ। কিন্তু বাইরে তখন ঘন কুয়াশা জমেছে, সাথে দমকা হাওয়া। দূরে কুকুরের ডাক শোনা যায়, যেন প্রকৃতি নিজেই প্রতিবাদ করছে এই আড়ম্বরের। বাইজি মেহের সবচেয়ে সুন্দরী। সে গানের সুর ধরেছিল। সুর শেষ করে বসে পড়ল কার্পেটে। সে জল চেয়ে নিল, মৃদু কণ্ঠে বলল, গান গাইলে মন ভালো হয়। কিন্তু শেষে কে শোনে কান্না? রায়ান শুনতে পেল, কিছু বলল না। গ্লাসের তলায় তার নিজের মুখ প্রতিফলিত হলো, এক ধরনের নিঃসঙ্গতা নিয়ে। আরিফ শুধু বলল, গান থামিও না মেহের, এই রাতের নীরবতা গানেই ডেকে থাকুক। তখন তবলার তালে তালে আবার উঠল সুর, কিন্তু এবার গানটা একটু ভারী। এই দেহখানি মাটির হইবে, রবে কেবল নাম। এক মুহূর্তে ঘরের ভিতর কেমন যেন নেমে এলো এক বিষণ্ণ আবেশ। বাইরের বাতাস থেমে গেল। প্রদীপের আলো দুলে উঠল। মদের গন্ধের নিচে ছড়িয়ে পড়ল চন্দনের গন্ধ। আর তার মধ্যে কেউ যেন নিঃশব্দে কেঁদে ফেলল। মেহের গানের শেষ লাইনটায় কণ্ঠ থামিয়ে চেয়ে রইল রায়ানের দিকে। দুটো চোখে অদ্ভুত এক বার্তা, হয়তো মুক্তির, নয়তো অজানা বেদনার। রায়ান তখনও হাসছে, কিন্তু সেই হাসিতে সুখ নেই। তার চোখে একরাশ ক্লান্তি। রাত বাড়তে থাকে। একে একে মদের গ্লাস খালি হয়। বাইজিদের সুর নরম হয়ে আসে। শেষে শুধু তবলার ক্ষীণ আওয়াজ পাওয়া গেল। অন্যদিকে সুফিয়ান জমিদার বাড়িতে হাজির হয় আদিবের খোঁজে। বাড়ির চৌহদ্দি পেরিয়ে ভেতরে প্রবেশ করলো। দ্রুত পায়ে হেঁটে ঘরের ভিতরে ঢুকে গেল। কাউকে দেখা গেল না। তখন ঝিলমিল উপস্থিত হয়। কাউরে খুঁজতাছো নাকি? ঝিলমিলের চোখে মুখে যেন উতলা ভাব। আদিব ভাই কোথায়? উপরে হল ঘরে বাইজিদের নাচ দেখতাছে আর মজা লইতাছে। যাও, ওদের লগে যোগ দাও। সুফিয়ান নীরব হয়ে গেল। বাইজিরা নাচ করছে, সেখানে সে উপস্থিত হতে চায় না, কিন্তু পাঁচুর বিষয়ে কথা বলাও দরকার। ঝিলমিল কাঁধ দিয়ে সুফিয়ানকে ধাক্কা দিয়ে বলল, কি হলো, এত কি ভাবতাছো? যাও উপরে। সুফিয়ান বিড়বিড় করে বলল, গায়ে ডলে পড়া মহিলা। বলেই উপরের হলঘরের দিকে হাঁটল। হলঘরের দিকে যতই যাচ্ছে ঘুঙুরের শব্দ ততই কাছে আসছে। হল ঘরে প্রবেশ করে চারদিকে বেশ সুন্দর সাজানো গোছানো, বেশ সুগন্ধি ভেসে আসছে। বাইজিদের দিকে একবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে আদিবকে খুঁজলো। আদিব পূব পাশের আসনে বসে আছে। সুফিয়ান সেদিকে যায়। আদিব দেখলো সুফিয়ানকে। রায়ানও চোখ তুলে দেখলো সুফিয়ানকে। সে হেসে উঠে দাঁড়ালো, বলল, তুই এসেছিস, ভালো হয়েছে। আয়, মজা কর, পানীয় নে, বাইজিদের রূপ উপভোগ কর। সুফিয়ান নাকচ করতেই তিনজন বাইজি মিলে সুফিয়ানকে টেনে নিয়ে কার্পেটের উপর দাঁড় করিয়ে দিল। এরপর বাইজিরা মিলে সুফিয়ানকে ঘিরে নাচ করতে শুরু করলো। অন্যদিকে রায়ান, সায়েম এবং আরিফ বেশ আনন্দ উপভোগ করছে। মেহের তখন ছন্দের তালে ঘুরে গিয়ে 2 গ্লাস মদ আনলো। সুফিয়ানের দিকে এগিয়ে দিল। সুফিয়ান তাদের মাঝখান থেকে সরে যেতে চাইলো, কিন্তু পারল না। মেহের কাশ্মীরা জোর করে তাকে মদ খাইয়ে দিল। এক চুমুক দেওয়ার পরেই সুফিয়ানের মাথা জিম ধরে গেল। মেহের পুরোটা খাওয়ানোর জন্য চেষ্টা করলো। সুফিয়ান সরিয়ে দিল। তারা পুনরায় জোর করে খাইয়ে দেয়। সুফিয়ান বাধ্য হয়ে পুরোটা খেয়ে নিল। আদিব রায়ানকে উদ্দেশ্য করে বলল, ভাই কিছু বল। সুফিয়ান এসব খায় না, পরে নেশা হয়ে যাবে। তুই চুপ কর, ধীরে ধীরে এসব খাওয়ার অভ্যাস হয়ে যাবে। ওকে ভালোই মানাচ্ছে সুন্দরীদের পাশে। কি বলিস? আদিব কিছু বলল না। সে অসহায়ের মতো সুফিয়ানকে দেখল। ইতিমধ্যে নেশায় ধরে গেছে সুফিয়ানকে। তার চোখের সামনে সবকিছু ঝাপসা হতে লাগলো। ধীরে ধীরে একেবারেই থেমে যায় গানের সুর। বন্ধ হয় তবলার সুর। সুফিয়ান ডলে পড়তেই মেহের ধরে নেয়। সুফিয়ান তার টাল সামলে নেয়। দৌড়ে এসে আদিব,
সুফিয়ানকে ধরতে চাইলে রায়ান বলল, ওদের থেকে সরে যা, মেহের ওকে আরাম করার জন্য ঘরে নিয়ে যাক। আদিব সরে যায় বাধ্য ছেলের মতো। আদিব সরে যায় বাধ্য ছেলের মতো। মেহের সুফিয়ানকে ধরে একটি ঘরে নিয়ে যায়। তার শরীরের বল শক্তি ক্রমাগত কমে গেল। মেহের তাকে খাটে শুইয়ে দেয়। ঝাপসা চোখে মেহেরের দিকে তাকালো সুফিয়ান। পরিষ্কার দেখা গেল না। মেহের ক্ষীণ দৃষ্টিতে সুফিয়ানকে দেখল। মসৃণ মুখ তার, মাথায় একটা পাগড়ি। মেহের বিছানায় হাঁটু রেখে শরীরের চাপ দিল সুফিয়ানের উপর। এরপর পাগড়িটা খুলে ফেলল। সুফিয়ান তখন নড়েচড়ে শোয়, কিছু বলতে চাইছে। মেহের মাথা নিচু করে কোমল কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু বলতে চাইছ? সে ফিসফিসিয়ে বলল, ফারদিনা। মেহের বিস্ময়ে তাকিয়ে রইল। জমিদারের মেয়ের নাম তার মুখে শুনে খানিকটা চিন্তিত হলো। সুফিয়ান পুনরায় বলল, ফারদিনা। এরপর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। ফারদিনা তার ঘরের এক কোণে বসে গুনগুন করে গান গাইছিল। এমন সময় ঝিলমিল উপস্থিত হয়। ফারদিনার পাশে বসে বলল, তুই কি বাঁশিওয়ালার কথা ভাবতেছিস? মিথ্যা কইলে কিন্তু হইব না। আমি সবার মনের কথাও টের পাই। ফারদিনা চুপচাপ। তার নীরবতাই যেন তার উত্তর। সেই রেস্টুরেন্টে ঝিলমিল বলল, তোর বাঁশিওয়ালা হল ঘরে বাইজিতের সঙ্গে নাইচা মদ পান কইরা হয়তো এতক্ষণে। বাকি কথা ঝিলমিল গিলে লাজুক হাসি দিল। এইসব তুই কি বলছিস? ফারদিনা হকচকিয়ে গেল। আমি ঠিকই কইছি। শোন, তোর একটা গল্প কই। এক রাজকুমারী আর এক যোদ্ধার গল্প। তোর লগে মিলতেও পারে। কমো, তুই তোর গল্প নিয়ে থাক, বলে ফারদিনা দৌড়ে হল ঘরের দিকে গেল। সেখানে দুজন বাইজি বসে মুদ্রা গুনছে। সাথে কিছু দাসীরাও আছে। সে একজন দাসীকে জিজ্ঞেস করলো, সুফিয়ান কোথায়? সে ইশারায় আরাম করার ঘরটি দেখিয়ে দেয়। ফারদিনা ছুটে গেল ঘরটির দিকে। সুফিয়ান নিথর দেহে যেন ঘুমাচ্ছে। একজন বাইজি সুফিয়ানের পা থেকে জুতা খুলে দিচ্ছে। দেখে রাগে গজগজ করতে করতে বলল, এই মেয়ে, তুমি ওকে স্পর্শ কেন করছো? মেহের উঠে দাঁড়ালো। দৃঢ় পায়ে ফারদিনার সম্মুখীন হলো। তুমি নিশ্চয়ই ফারদিনা? হ্যাঁ, কিন্তু আমার নাম জানলে কিভাবে? এই গ্রামের সবাই তোমার নাম জানে। এর আগে আমিও তোমাকে দেখিনি। আজ দেখলাম। ওর সাথে এই ঘরে কেন তুমি? কি করছিলে তোমরা? ও এভাবে ঘুমাচ্ছে কেন? মেহের মুখে হাসি এনে বলল, ঈর্ষা হচ্ছে। কাউকে ভালোবাসলে ঈর্ষা হওয়ারই কথা। আমার প্রশ্নের জবাব তো এটা নয়, বলে ফারদিনা সুফিয়ানের কাছে গেল। তার পাশে বসে মেহের খোলা চুলগুলো খোপা করতে করতে বলল, নেশা জাতীয় পানীয় পান করেছিল। টাল সামলাতে পারছিল না, তাই আমি ওকে এ ঘরে শুইয়ে দিয়েছি। ফারদিনা কিছু বলে না। মেহের আগ বাড়িয়ে বলল, সেও তোমাকে ভালোবাসে। হয়তো না। সেও তোমাকে ভালোবাসে। আমার তেমনটি মনে হচ্ছে না। মুখটি দুআশা হয়ে গেল ফারদিনার। সে নেশার ঘোরে তোমার নাম বলছিল। নিশ্চয়ই তোমাকে ভালোবাসে। নেশার ঘোরে তো মানুষ আবোল তাবোল বলে। এই কথা তুমি বিশ্বাস করলে? মেহের মুচকি হেসে বলল, পুরুষরা নেশার ঘোরে কখনো মিথ্যে বলে না। সে তোমার নাম বলেছে, তার মানে সে তোমাকে খুঁজছিল। মেহের থেমে গেল। পুনরায় বলল, তোমাকে একটা গল্প বলি। তবে গল্প হলেও সত্য ছিল। প্রাচীন এক রাজকুমারী ছিল। তার প্রেম ছিল এক যোদ্ধার সাথে। এতটুকু বলতেই একজন অনুচরী এসে হাজির হয়। গম্ভীর গলায় মেহেরকে উদ্দেশ্য করে বলল, আপনাদের এখনই এখান থেকে যেতে হবে। দিনের আলো ফুটলে বিপদ। মেহের চলে যায় ফারদিনা থেকে বিদায় নিয়ে। ফারদিনা জানালার পর্দার ফাঁক দিয়ে বাইজিদের যাওয়ার পানে দেখল। তার ভিতরটা উদাসীন হয়ে গেল। বাইজি এবং ঝিলমিল দুজনেই কেন এক গল্প শোনাতে চাইল? দুজনের গল্পের শুরু এক কেন ছিল?